হ্যালো বন্ধুরা, আমাদের সহজ শিখন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। যারা যারা ওয়েস্ট বেঙ্গলে প্রাথমিক টেট দেবেন এবং যারা যারা সি টেট দেবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। বন্ধুরা, আজ আমরা বাংলা থেকে কিছু কোশ্চেন নিয়ে এসেছি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপকামিং আপনাদের প্রাইমারি এক্সাম পরীক্ষার জন্য। তো চলুন বন্ধুরা, কোশ্চেনগুলো আমরা দেখে নিই। ফার্স্ট কোশ্চেন কি বলা আছে? ভাষা শিক্ষার সহায়ক হিসাবে ব্যাকরণের ভূমিকা কী? ভাষা শিক্ষার সহায়ক হিসাবে ব্যাকরণের ভূমিকা কী? তো অপশানগুলো আমরা দেখে নেব। ফার্স্ট অপশান কি বলা আছে? বানান ভুলের হাত থেকে রক্ষা পাওয়া। নেক্সট অপশান বলা আছে শিক্ষার্থীরা ভাষাকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে পারবে। নেক্সট অপশান বলা আছে শিক্ষার্থীরা ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করতে পারবে। এবং লাস্ট অপশান উপরের সবকটি। তো বন্ধুরা দেখো, সবগুলি অ্যান্সারই সঠিক মনে হচ্ছে, তো তাহলে এটির অ্যান্সার হবে অপশান ডি, উপরের সবকটি। নেক্সট কোশ্চেনটি দেখে নাও। বাংলা ভাষায় কটি স্বরবর্ণ রয়েছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বাংলা ভাষায় কটি স্বরবর্ণ রয়েছে? তো অপশানগুলো দেখে নাও। 8টি, 11টি, 10টি এবং 13টি। তো বন্ধুরা, বাংলা ভাষায় স্বরবর্ণ রয়েছে 11টি। নেক্সট কোশ্চেনটি দেখে নাও বন্ধুরা। কি বলা আছে? বাংলা ভাষায় কটি ব্যঞ্জনবর্ণ রয়েছে? এটিও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটির অপশান দেওয়া আছে 26টি, 30টি, 31টি এবং 33টি। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, বাংলা ভাষায় টোটাল ব্যঞ্জনবর্ণ রয়েছে 39টা, তার মধ্যে ব্যবহৃত হয় 33টি। টোটাল ব্যঞ্জনবর্ণ রয়েছে 39টা, তার মধ্যে ব্যবহৃত হয় 33টি। তো পরীক্ষা হলে কখনো অপশানে 33ও থাকতে পারে, 31ও থাকতে পারে। তোমরা একবার দেখে নেবে অপশানটা, তারপরে তোমরা অ্যান্সার করবে। তো বাংলা ভাষায় কটি ব্যঞ্জনবর্ণ রয়েছে যদি কোশ্চেন থাকে, তাহলে তার অ্যান্সার হবে অপশান ডি, 33টি। আচ্ছা, আমার আগের যে ভিডিওগুলো তো আছে সেগুলোতে অনেকে কমেন্ট করেছেন যে দাদা প্রাইমারি পরীক্ষা আদৌ কি হবে বা কবে হবে বা কি হতে পারে, প্রাইমারি পরীক্ষা হবে না তবুও আপনি এমসিকিউ দিচ্ছেন। তো তাদের জন্য বলে রাখি, তোমরা বিহারেও দেখেছো যে ইলেকশনের আগে প্রায় 92,000 ভ্যাকেন্সি ডিক্লেয়ার করলো বিহার সরকার। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও সামনে যেহেতু ভোট আছে 2021-এ, তো আশা করা যায় তার আগে একটা বড় ধরনের ভ্যাকেন্সি ডিক্লেয়ার হতে পারে প্রাইমারি টেট পরীক্ষার জন্য। অ্যাপ্রক্স 38,000 থেকে 40,000। এটা আমার মত, আমি বলছি না যেটা ঠিক হবেই বা হতেই পারে, তবে আশা করা যায় এরকম মাপে একটা ভ্যাকেন্সি ডিক্লেয়ার হবে। এবং তার যে প্রিপারেশনের জন্য তোমরা খুব কম সময় পাবে। হয়তো আজকের ডেটে ডিক্লেয়ার হলো, তার 28 দিন কিংবা 1 মাসের মধ্যে এক্সাম হবে। তো তোমরা প্রিপারেশনটা চালিয়ে যাও। পরীক্ষা হবেই, 2021-এর মধ্যে পরীক্ষা হবেই। তোমরা তোমাদের প্রিপারেশনটা এখন থেকে শুরু করে দাও, যাতে তোমরা পরীক্ষা হলে ভালো রেজাল্ট করতে পারো। নেক্সট কোশ্চেনটি দেখে নাও বন্ধুরা। বলা আছে ল ধ্বনিটি কি জাতীয় ধ্বনি? ল ধ্বনিটি কি জাতীয় ধ্বনি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান বলা আছে কম্পিত ধ্বনি, পার্শ্বিক ধ্বনি, তাড়িত ধ্বনি ও নৈকট্য ধ্বনি। তো বন্ধুরা, এটির যেটি অ্যান্সার হবে সেটি হচ্ছে পার্শ্বিক ধ্বনি। আচ্ছা, এই যে কম্পিত, পার্শ্বিক, এটা টোটাল 5 ধরনের এই ব্যঞ্জন ধ্বনিটা আছে। কম্পিত ব্যঞ্জন ধ্বনি, তাড়িত ব্যঞ্জন ধ্বনি, নৈকট্য ব্যঞ্জন ধ্বনি এবং উষ্ণ ব্যঞ্জন ধ্বনি এবং পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে, তোমাদেরকে আমি ধীরে ধীরে পুরো ডিটেলসটা বলে দেবো। নেক্সট কোশ্চেনটি দেখে নাও। নেক্সট কোশ্চেন বলা আছে ভাষার শিক্ষক হিসাবে কোন দুটি বিষয় আপনি ভাববেন? কি কি অপশন বলা আছে? লেখা ও পড়া, শোনা ও বলা, সহজ ও পরিষ্কারভাবে বলা ও লেখা এবং অপশন ডি শোনা ও লেখা। তো ভালো করে পড়লেই তোমরা অ্যান্সারটি করতে পারবে। এটির অ্যান্সার হচ্ছে সহজ ও পরিষ্কারভাবে বলা ও লেখা। নেক্সট কোশ্চেনটি দেখে নাও। মাইকেল ওয়েস্ট পঠন পদ্ধতির কটি ধাপের কথা বলা আছে? এটি স্টার মার্ক দিয়ে রাখো তোমরা, এই কোশ্চেনটি আসবেই। মাইকেল ওয়েস্ট পঠন পদ্ধতির কটি ধাপের কথা বলা আছে? অপশান দেওয়া আছে 3টি, 4টি, 5টি এবং 6টি। তো বন্ধুরা, এটি অ্যান্সার হবে 5টি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মনে রাখার চেষ্টা করবে। মাইকেল ওয়েস্ট পদ্ধতি পঠন পদ্ধতিতে 5টি ধাপের কথা বলা আছে। নেক্সট কোশ্চেনটি দেখে নাও বন্ধুরা। নেক্সট কোশ্চেনটি কি বলা আছে? শিক্ষার্থীরা সঠিক উচ্চারণ করছে কিনা তা কোন পাঠের দ্বারা বোঝা যায়? শিক্ষার্থীরা সঠিক উচ্চারণ করছে কিনা তা কোন পাঠের দ্বারা বোঝা যায়? ফার্স্ট অপশন দেওয়া আছে সরব পাঠ, নীরব পাঠ, সমবেত পাঠ ও ধারণা পাঠ। তো বন্ধুরা, এটির যেটি অ্যান্সার হবে সেটি হচ্ছে সরব পাঠ।
আচ্ছা, সরব পাঠ কি জিনিস? সরব পাঠ হচ্ছে যে পাঠের মধ্যে রস ও ধ্বনির সৃষ্টি হয় তাকে সরব পাঠ বলা হয়। আর নীরব পাঠে কোনো আওয়াজ থাকে না, রস ও ধ্বনির সৃষ্টি হয় না, তাকে নীরব পাঠ বলা হয়। আর সমবেত পাঠ সবাই মিলেমিশে যে পাঠ তাকে সমবেত পাঠ। তো সরব পাঠ সাধারণত ইউজ হয় প্রাইমারি লেভেলের শিক্ষার জন্য। সরব পাঠটা খুব দরকারি একটা বিষয়, মানে ছোট ক্ষেত্রে, মানে 1 থেকে 4 অব্দি পড়াশোনার ক্ষেত্রে এই সরব পাঠের ভূমিকাটা সব থেকে বেশি থাকে। নেক্সট কোশ্চেনটি দেখে নাও বন্ধুরা। বলা আছে বনফুলের লেখা একটি উপন্যাসের নাম উল্লেখ করো। বনফুলের লেখা একটি উপন্যাসের নাম উল্লেখ করো। তো অপশন দেওয়া আছে কঙ্কাবতী, হাটে বাজারে, দিবারাত্রির কাব্য ও ইছামতি। তো বন্ধুরা এটি যেটি অ্যান্সার হবে সেটি হচ্ছে হাটে বাজারে। আচ্ছা, বনফুলের ছদ্মনাম কি? এটিও ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। আর ছদ্মনাম নিয়ে আমার একটি ক্লাস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যেগুলো প্রাইমারি টেট পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছদ্মনাম। সেগুলোই আমি সেটা নিয়ে আমি একটা ক্লাস দিয়েছি। তোমরা যদি ক্লাসটা দেখতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লাসটি দেখে নিও। নেক্সট কোশ্চিনটি দেখো। বলা আছে অগ্নিদেবের শয্যা গ্রন্থটির রচয়িতা কে? যে অগ্নিদেবের শয্যা এই গ্রন্থটির রচয়িতা কে? অপশন দেওয়া আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা এটির যেটি অ্যান্সার হবে সেটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোশ্চেনটি দেখে নাও বন্ধুরা। কি বলা আছে সবাই দেখেছো যে রাজা উলঙ্গ, এটা কি ধরনের ক্রিয়ার কাল? সবাই দেখেছে যে রাজা উলঙ্গ, এটি কি ধরনের ক্রিয়ার কাল? অপশন দেওয়া আছে ঘটমান ভবিষ্যৎ, ঘটমান বর্তমান, ঘটমান অতীত ও পরাঘটিত বর্তমান। তো বন্ধুরা তোমরা ফার্স্টে জেনে নাও ঘটমান ভবিষ্যৎটা কি জিনিস বা কাকে বলে। তো ঘটমান ভবিষ্যৎ হচ্ছে কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে বোঝালে সেই কালকে ঘটমান ভবিষ্যৎ বলে। যেমন আমরা এ কথা বলতে থাকবো, আমরা এ কথা বলতে থাকবো, এটা কি? ঘটমান ভবিষ্যৎ। কি বলেছে? কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে, ভবিষ্যতে চলতে থাকবে, সে কাজটা এখন থেকে ভবিষ্যৎ অবধি চলতে থাকবে, এরকম বোঝালে সেটাকে ঘটমান ভবিষ্যৎ বলা হয়। ঠিক আছে, নেক্সট দেখে নাও ঘটমান বর্তমান। ঘটমান বর্তমান কি? যে ক্রিয়াটি এখন অনুষ্ঠিত হচ্ছে কিন্তু শেষ হয়নি, মানে কোনো একটা কাজ এখন অনুষ্ঠিত হয়েছে কিন্তু কাজটি এখনো শেষ হয়নি, তাকে বলা হয় ঘটমান বর্তমান। যেমন ধরো আমরা খেলছি বা আমরা নাচ করছি, আমরা গান করছি, এরকম, এটাকে বলা হয় ঘটমান বর্তমান। নেক্সট কি বলা আছে? ঘটমান অতীত। ঘটমান অতীত কি? কোনো কাজ অতীতে কিছু সময় ধরে চলছিল, মানে অতীতে কিছু সময় ধরে চলছে, এরূপ বুঝালে সেই কালকে ঘটমান অতীত বলে। যেমন ধরো এই পথ ধরেই তারা ফিরছে বা তারা সেই গানটি এখনো করে যাচ্ছে, এরকম কিছু বোঝালে সেটাকে বলা হয় ঘটমান অতীত। নেক্সট বলা আছে পরাঘটিত বর্তমান। পরাঘটিত বর্তমান মানে কাজটি ধরো এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার যে ইফেক্ট বা তার যে ফলটা সেটা এখনো প্রেজেন্ট রয়েছে, এরূপ বোঝালে তাকে বলা হয় পুরাঘটিত বর্তমান। যেমন আমি রামকে দেখেছি, আমি শ্যামকে দেখেছি, ইত্যাদি। ঠিক আছে, তো বন্ধুরা এটির তাহলে যেটি অ্যান্সার হবে সেটি হচ্ছে ঘটমান ভবিষ্যৎ। ঠিক আছে, তোমরা ক্রিয়ার কালগুলো তোমাকে আমি বললাম যে কোনটা কাকে কি বলে। তাহলে সবাই দেখেছো যে রাজা উলঙ্গ, এটি কি হচ্ছে? এটি হচ্ছে ঘটমান ভবিষ্যৎ। নেক্সট কোশ্চেনটি দেখে নাও বন্ধুরা। বলা আছে শিশুরা কোন ধ্বনি আগে আয়ত্ত করতে সক্ষম হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। শিশুরা কোন ধ্বনি আগে আয়ত্ত করতে সক্ষম হয়? অপশন দেওয়া আছে স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, স্বর ও ব্যঞ্জন ধ্বনি এবং কোনোটি না। তো এটির যেটি অ্যান্সার হবে সেটি হবে স্বরধ্বনি। শিশুরা স্বরধ্বনি আগে আয়ত্ত করতে সক্ষম হয়। নেক্সট কোশ্চেনটি দেখো বন্ধুরা। বলা আছে একটি কম্পিত ব্যঞ্জন হলো, মানে কম্পিত ব্যঞ্জনের উদাহরণ ডয়বিন্ন র, ঢয়বিন্ন র, র এবং কোনোটি না। তো এটির যেটি অ্যান্সার হবে সেটি হচ্ছে র। র, র এর উচ্চারণটা দেখো, র এর মধ্যে একটা কম্পন অনুভূত হচ্ছে র এর উচ্চারণ করার সময়, র র, তাহলে এটি কম্পিত ব্যঞ্জন। আচ্ছা, তাড়িত ব্যঞ্জনের উদাহরণ যদি বলে, তাড়িত ব্যঞ্জন থেকে কোশ্চিন আসতে পারে, তাহলে তাড়িত ব্যঞ্জনের উদাহরণ হবে ডয়বিন্ন র আর ঢয়বিন্ন র। আচ্ছা, নৈকট্য ব্যঞ্জন, নৈকট্য ব্যঞ্জনের উদাহরণ যদি তোমাদেরকে বলে তাহলে তার উদাহরণ হবে উন্তস্ত জ। নৈকট্য ব্যঞ্জন উন্তস্ত জ, কম্পিত ব্যঞ্জন হচ্ছে র, তাড়িত ব্যঞ্জন হচ্ছে ডয়বিন্ন র আর ঢয়বিন্ন র। আর উষ্ণ ব্যঞ্জন কি? উষ্ণ, উষ্ণ ব্যঞ্জন হচ্ছে তালিবস্য, দন্তেস্ব আর হ। আচ্ছা, পার্শ্বিক ব্যঞ্জন কি? পার্শ্বিক ব্যঞ্জন হচ্ছে ল। ঠিক আছে, পার্শ্বিক ব্যঞ্জন হচ্ছে ল, আর উষ্ণ ব্যঞ্জন তালিবস্য, দন্তেস্ব আর হ।
ঠিক আছে, তাহলে কম্পিত ব্যঞ্জনের উদাহরণটা কি হবে? তাহলে এর উদাহরণ হবে র। র হচ্ছে একটি কম্পিত ব্যঞ্জন। আর নৈকট্য ব্যঞ্জন তোমাদেরকে আমি আগেই বলেছি, সবগুলি বলে দিলাম, তোমরা এটা মনে রাখার চেষ্টা করবে। নেক্সট দেখে নাও, বলা আছে নিচের কোন মন্তব্যটি ভুল? বলা আছে প্লুতস্বর হলো দীর্ঘস্বর, ঝ একটি মহাপ্রাণ বর্ণ, ন একটি নাসিক্য ব্যঞ্জন এবং উপরের সবকটি ভুল। তো বন্ধুরা এটির যেটি অ্যান্সার হবে সেটি হচ্ছে উপরের সবকটি ভুল। নেক্সট কোশ্চেনটি দেখে নাও বন্ধুরা, বলা আছে হস্যই একটি কি ধরনের বর্ণ? হস্যই একটি কি ধরনের বর্ণ? অপশান দেওয়া আছে হস্যস্বর, দীর্ঘস্বর, প্লুতস্বর এবং কোনোটি না। তো হস্যস্বর আমরা কাকে বলি সেটাকে দেখে নাও। স্বরীয়, হস্যই, উকার এবং রিকার এই চারটি বর্ণের উচ্চারণে কম সময় লাগে, সেই জন্য এদেরকে বলা হয় হস্যস্বর। স্বরীয়, হস্যিকার, উকার এবং রিকার এই চারটি বর্ণকে বলা হয় হস্যস্বর, কারণ এদের উচ্চারণে কম সময় লাগে। আচ্ছা, দীর্ঘস্বর কাকে বলে? সরিয়া, দীর্ঘি, উকার, একার, ঐকার এবং ও ঐকার এই সাতটি বর্ণের উচ্চারণে বেশি সময় লাগে, জন্য এদেরকে বলা হয় দীর্ঘস্বর। আচ্ছা, প্লুতস্বর কাকে বলা হয়? গানে, রোদনে বা দুধ থেকে কাউকে ডাকলে যখন হর্ষ দীর্ঘ নির্বিশেষে যে কোনো স্বরও বেশি মাত্রায় বিলম্বিত করা হয়, তখন সেই বিলম্বিত স্বরটিকে প্লুতস্বর বলা হয়। যেমন হে, হে, যদু, হে, হে সাথে এ লেগে আছে, এটাকে বলা হয় প্লুতস্বর। তাহলে হর্ষি একটি কি ধরনের বর্ণ বলা থাকলে এটির অ্যান্সার হবে হর্ষস্বর। নেক্সট কোশ্চেনটি দেখে নাও বন্ধুরা, বলা আছে কোন ভাষা মানুষের সবসময় ব্যবহারিক প্রয়োজনকে সিদ্ধ করে? মানে কোন ভাষায় মানুষ সবসময় কথা বলে এই টাইপের, মানে সবসময় ইউজ করে যে ভাষাটায়। অপশান দেওয়া আছে সাধু ভাষা, চলিত ভাষা, আঞ্চলিক ভাষা এবং সংস্কৃত ভাষা। তো বন্ধুরা এটির যেটি অ্যান্সার হবে সেটি হচ্ছে চলিত ভাষা। মানে চলিত ভাষায় তো আমরা সবসময় কথা বলে থাকি, তো চলিত ভাষায় মানুষের সবসময় ব্যবহারিক প্রয়োজনকে সিদ্ধ করে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটি দেখে নাও বন্ধুরা, আঞ্চলিক ভাষা কি? আচ্ছা, আঞ্চলিক ভাষা, আঞ্চলিক ভাষা বলতে অপশানগুলো কি কি আছে দেখে নাও। কোনো বিশেষ দেশে প্রচলিত ভাষা, কোনো বিদেশি ভাষা, এক বিশেষ ধরনের ভাষা এবং কোনো বিশেষ অঞ্চলে প্রচলিত ভাষা। আচ্ছা, আঞ্চলিক ভাষা তাহলে কি যে কোনো একটা অঞ্চলে যে ভাষা প্রচলিত সেটা কিন্তু আমরা আঞ্চলিক ভাষা বলি। তাহলে এটির অ্যান্সার হবে কি কোনো বিশেষ অঞ্চলে প্রচলিত ভাষা। আচ্ছা, নেক্সট কোশ্চেনটি দেখে নাও, বলা আছে বাংলা সাহিত্যের আদি যুগ বলতে কোন সময়কে বলা হয়? বাংলা সাহিত্যের আদি যুগ কোন সময়কে বলা হয়? অপশনগুলো দেখে নাও। বলা আছে 950 খ্রিস্টাব্দ থেকে 1250 খ্রিস্টাব্দ, 1201 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 অব্দ এবং খ্রিস্টপূর্ব 600 থেকে 900 খ্রিস্টাব্দ। তো বন্ধুরা এটির যেটি অ্যান্সার হবে সেটি হচ্ছে 950 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দকে বাংলা সাহিত্যের আদি যুগ বলা হয়ে থাকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখে নাও, আকাশ থেকে পড়া এর অর্থ কি? আচ্ছা, এরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে আসে। এরকম একটা ভাষা বা একটা বাক্য বলে দিল এর অর্থটা কি, এরকম টাইপের কোশ্চেন 2015তেও এসেছে, তার আগে টেট পরীক্ষাও এসেছে। তো এই কোশ্চেনটি অ্যান্সার কি হবে দেখে নাও, আকাশ থেকে পড়া এর অর্থ কি? আচ্ছা, অপশনগুলো দেওয়া আছে অকারণে নানা চিন্তা করা, স্তম্ভিত হওয়া, অসাবধানতা এবং অত্যন্ত কঠিন পরীক্ষা। তো বন্ধুরা আকাশ থেকে পড়া মানে হঠাৎ করে সে একটা খুব খারাপ সংবাদ শুনলো, এরকম টাইপের কিছু একটা। তো এটির অ্যান্সার হবে স্তম্ভিত হওয়া। আচ্ছা বন্ধুরা, নেক্সট কোশ্চেনটি দেখে নাও। বলা আছে পৃথিবীর প্রায় সব দেশে ভাষার কটি রূপ লক্ষ্য করা যায়? মানে পৃথিবীর ম্যাক্সিমাম দেশে ভাষার কটি রূপ লক্ষ্য করা যায়? অপশন দেওয়া আছে 2টি, 3টি, 4টি এবং 5টি। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো বন্ধুরা এটির অ্যান্সার হবে 2টি। পৃথিবীর প্রায় সব দেশে ভাষার 2টি রূপ লক্ষ্য করা যায়, সাধু ভাষা ও চলিত ভাষা। নেক্সট কোশ্চেনটি দেখে নাও বন্ধুরা, এবং এটি আমাদের আজকের শেষ কোশ্চেন। বলা আছে শ্রবণ শব্দটির প্রকৃত প্রত্যয় নির্ণয় করো। শ্রবণ শব্দটির প্রকৃত প্রত্যয় নির্ণয় করো। অপশনগুলো বলা আছে শ্রুযুক্ত বন, শ্রুযুক্ত অন, শ্রবযুক্ত অন এবং শ্রবযুক্ত অনট। তো বন্ধুরা এটির যেটি অ্যান্সার হবে সেটি হচ্ছে শ্রুযুক্ত অন। এই কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই প্রত্যয় নির্ণয় করা থেকে একটি কোশ্চেন আসবেই। আমি একটা একটা করে তোমাদের ইম্পর্টেন্ট প্রত্যয়গুলো তোমাদেরকে আমি দিয়ে দিব। এটি আমার বাংলার ফার্স্ট ক্লাস, এরপরে আরও অনেক ক্লাস আমি নিয়ে আসবো বাংলা থেকে। তো বন্ধুরা অবশ্যই তোমরা সহজ শিখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা যারা প্রাইমারি টেস্ট দেবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থাকবে বন্ধুরা, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।